আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদুদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের এই আলোচনায়। আশা করি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বরাবরের মতো আজকের আলোচনার বিষয় হত্যা মামলায় বাদী পক্ষে বা আসামি পক্ষে ন্যায় বিচার কীভাবে পাবেন সেই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আজকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই বাদী পক্ষের বিষয়ে একটু কথা বলবো। যে কোনো কারণেই যদি হত্যার শিকার হয় তাহলে বাদী পক্ষের উচিত হবে সে বিষয়ে সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করা, অর্থাৎ এজাহার দায়ের করা। এজাহার দায়ের করার ক্ষেত্রে যত সম্ভব কম সময় ব্যয় করতে হবে, অর্থাৎ দ্রুত রিজনেবল টাইমের মধ্যে এজাহার দায়ের করতে হবে। এজাহার লেখার সময় মামলার গুরুত্বপূর্ণ আসামি যারা আছেন, মামলার সাথে সন্দিগ্ধ যারা আসামি আছেন, তাদের প্রত্যেকের পূর্ণাঙ্গ নাম ঠিকানা সংগ্রহ করে এবং ঘটনাস্থল, সময়, সাক্ষীদের নাম ঠিকানা ও বা যিনি ইনফরমেন্ট থাকবেন তাদের সুস্পষ্ট অ্যাড্রেস এবং নাম ঠিকানা এগুলো উল্লেখ করে ঘটনা প্রমাণের জন্য, মামলাটি প্রমাণের জন্য যাবতীয় তথ্য উপাত্ত যেন এজাহারে থাকে সেই ব্যাপারে অত্যন্ত সতর্কতার সহিত একজন প্রফেশনালের হেল্প নিয়ে প্রয়োজনে এজাহার বা এফআইআরটি থানায় করতে হবে। অনেক সময় তাড়াহুড়ো করে বা মিসগাইডেড হয়ে অথবা না বোঝার কারণে থানায় কিন্তু হত্যা মামলা যে দায়ের করতে যাওয়া হয় সেখানে অনেক আইনগত ফাঁক ফুকুর থেকে যায়। তো পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ওই ফাঁক ফুকুরের সুযোগ নিতেও পারে, আবার নাও নিতে পারে। যদি নিতে চায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই হত্যা মামলার তদন্ত কার্য সঠিকভাবে যদি সম্পাদিত না হয় তাহলে সেক্ষেত্রে আসামিপক্ষ এর বেনিফিট নিতে পারে। এখন বলতে পারেন যে যদি এই তদন্ত রিপোর্ট জমা দেয় তাহলে হয়তো বাদীপক্ষে নারাজি দিবেন। হ্যাঁ, সেই ধরনের আইনে নারাজি দেওয়ার রাইট আছে, দিবেন, কয়েকবারই দেওয়া যায়, অনেকবার দেওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত না আপনি সন্তুষ্ট হবেন, সেটার তো বিধান আছেই। তারপরেও এই ধরনের লেকুনা বা ল্যাচেসগুলো এফআইআরে বা এজাহারে থাকা উচিত নয়, সেটাই আমি আপনাদের কাছে বলছি। অত্যন্ত সতর্কতার সাথে দক্ষ হাতে একেবারে সত্যিকারের যে ঘটনাটা সুন্দরভাবে গুছিয়ে কোনো আইনগত ফাঁক ফুকুর যেন না থাকে সেইভাবেই দায়ের করা উচিত। এবার থানা যদি মামলা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, প্রভাবশালীদের চাপে পড়ে বা যে কোনো কারণেই হোক, তাহলে যেই কোর্ট আছে, কোর্টে আপনারা মামলা করতে পারবেন। কোর্টে গিয়ে সিআর মামলা ফাইল করে দিবেন, একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হয়ে কোর্টে মামলা ফাইল করবেন। কোর্টে মামলা ফাইল করতে গেলে অবশ্যই বিজ্ঞ আইনজীবী যেভাবে মামলা করলে আপনার মামলা মেক আউট হবে সত্যিকার বিষয়গুলো, সেভাবেই তার কমপ্লেইন পিটিশনে নিয়ে আসবেন আশা করি, এবং আমরা তাই করি এবং বিজ্ঞ আইনজীবীরাও তাই করেন। তো সেটা করার পর পরবর্তী যে ধাপগুলো আছে, মামলার বাদী বা ইনফরমেন্ট পক্ষের যারা আছেন তাদেরকে অনেক সময় ভয়ভীতি দেখানো হয়, যেটা আমরা দেখছি, এবং দেখা যায় যে আনডিউ প্রসেসে তাদেরকে মামলার প্রতিদ্বন্দ্বিতা করা থেকে সরাতে চায়, এবং অনেকে অনেক রকম অফার দেয়, ফাইন্যান্সিয়াল থেকে আরম্ভ করে অন্যান্য অফার, সেই সমস্ত দিয়ে তাদেরকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে। সত্যিকার অর্থেই যদি এইটি একটি হত্যাকাণ্ড হয়ে থাকে, যে বিষয় নিয়ে বলছি, তাহলে পরিবারের সংশ্লিষ্ট যারা আছেন ন্যায় বিচার পাবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের দেশের বিচারিক যে প্রক্রিয়া, সঙ্গত কারণেই অনেক মামলার ভিড়ের এবং চাপের কারণে অনেক সময় ডিলে হয়। ডিলে হওয়ারও কারণ আছে, কারণ অপর পক্ষকে কিন্তু
আপনার ডিফেন্স নেওয়ার সুযোগ আইনে দিয়েছে। তো সেইগুলো করতে গিয়ে অনেক সময় ডিলে হয়ে যায়, যার কারণে অনেকে আবার হতাশাগ্রস্ত হয়ে মামলা কন্টেস্ট করা বা মামলা থেকে হাল ছেড়ে দেন। তাতে করে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পায়। দ্বিগুণ উৎসাহ নিয়ে মনোবল নিয়ে আপনারা আপনাদের মামলাগুলো, যদি সত্যিকারের মামলাই হয়ে থাকে, তাহলে কন্টেস্ট করবেন এবং আপনাদের পক্ষে নিযুক্ত বিজ্ঞ আইনজীবীকে যথোপযুক্তভাবে যে ইনস্ট্রাকশন দেওয়ার এবং এভিডেন্স কালেক্ট করার বিষয় সেগুলো খেয়াল রাখবেন। আর তদন্তকারী কর্মকর্তাকে অবশ্যই তদন্ত কর্মকাণ্ডে সহযোগিতা করবেন। সহযোগিতার অর্থ এই নয় যে কোনো আনডিউ প্রসেসে তাকে আর্থিক লেনদেন করবেন বা কোনো প্রকার অবৈধ প্রস্তাবে বা ইলিগ্যাল প্রস্তাবে আপনারা সম্মতি দিবেন। সহযোগিতা বলতে মামলার ঘটনা তদন্তের ক্ষেত্রে যেই তথ্য উপাত্ত বা যেই কোনো বিষয় প্রয়োজন সেই বিষয়গুলোতে আপনারা কোঅপারেট করবেন। যদি দেখছেন যে তদন্তকারী কর্মকর্তার মোটিভ বা তার চিন্তা চেতনা আপনার বিপক্ষে মনে হচ্ছে বা এই মামলায় তদন্তকারী কর্মকর্তা প্রভাবিত হচ্ছে বলে মনে হয়, তাহলে আপনারা বিজ্ঞ আদালতে দরখাস্ত দিয়ে, বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দরখাস্ত দিয়ে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করার জন্য দরখাস্ত দিতে পারেন। এবং এছাড়া যদি উনি তদন্তকারী কর্মকর্তা যদি আপনার বিপক্ষে কোনো রিপোর্ট দেয় অথবা যিনি সত্যিকারের অপরাধী তাকে পাশ কাটিয়ে অন্য কাউকে দিয়ে দেন বা কাউকে নন সেন্ট আপ করেন, সেক্ষেত্রে নারাজি দেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি এবং আপনার বিজ্ঞ আইনজীবী সদা সতর্ক থাকতে হবে যাতে করে অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বের হয়ে না যেতে পারে। এখন এটা একটা লম্বা আলোচনার বিষয়। সংক্ষিপ্ত আজকের এই আলোচনায় আসলে আপনাদেরকে পুরো বিষয়টাই ব্রিং টু লাইট করা সম্ভব নয়। ধাপে ধাপে আমি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আর বাদী পক্ষের কথা একটু বললাম। আর বিবাদী পক্ষের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে বিবাদী পক্ষ যদি সত্যিকার অর্থেই নির্দোষ হয়, ভিক্টিমাইজড হয়ে যান, ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস হন, অনেক সময় দেখা যাচ্ছে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়, পার্শ্ববর্তী লোকজন অথবা সাক্ষী অথবা যারা এই ঘটনার সাথে আদৌ জড়িত নন, বিভিন্ন কারণে বিভিন্ন সিচুয়েশনে তাদেরকে কিন্তু পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য গ্রেফতার করে মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্য, সেই মূল রহস্য উদ্ঘাটনের জন্য গ্রেফতার করলেও আপনারা ওই রিমান্ডে নিয়ে আপনাদেরকে কষ্ট দিবে, মারপিট করবে, অমানসিক নির্যাতন করবে, এরকম ভয়ে আপনারা সত্যিকারে যদি নির্দোষ হয়ে থাকেন, তাহলে নির্দোষ হলে আপনারা কখনো এই সমস্ত হত্যাকাণ্ড বা যে কোনো অপরাধের বিষয়ে স্বীকার না করাই বুদ্ধিমানের কাজ, সত্যিকারে নির্দোষ হয়ে থাকলে। আর যদি আপনি দোষী হন তাহলে তো আপনি অটোমেটিক্যালি এগুলো স্বীকার করতে হবে এবং স্বীকার এক সময় করবেনই, না করলেও আপনি অটোমেটিক্যালি এগুলা জাল থেকে বের হতে পারবেন না, আপনি কোনো একটা পর্যায়ে গিয়ে আইনের আওতায় চলে আসবেন। যাই হোক, যেটা বলছিলাম যে অনেকেই ঠিক আছে, আমি যেহেতু ঝামেলায় পড়ে গেছি, একটা হত্যা মামলায় পড়ে গেছি, কিছু ঘুষ টুস বা অন্য কোনো অসৎ উপায় অবলম্বন করে মামলা থেকে বাঁচার জন্য চেষ্টা করি। এই যে আপনার টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির কারণেও কিন্তু তদন্তকারী সংস্থা বা অন্য যে কোনো পক্ষ আপনাকে দুর্বল মনে করবে এবং মনে করবে যে আপনি আসলেই দোষী, না হলে আপনি কেন টাকা পয়সা দিয়ে এখান থেকে বাঁচার চেষ্টা করছেন বা এরকম অবৈধ প্রস্তাব কেন দিচ্ছেন। তো এটাও খেয়াল রাখতে হবে। সত্যি যদি আপনি ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি নির্দোষ হয়ে থাকেন, তাহলে ওই ধরনের অনৈতিক কোনো প্রস্তাব বা লেনদেনের কোনো প্রশ্নই আসে না। আর যদি দোষী থাকেন তাহলেও অনৈতিক প্রস্তাব দিবেন সেটাও বলবো না। আইনি প্রক্রিয়ায় ন্যায় বিচার নিশ্চিতের জন্য আপনি আপনার নিযুক্ত বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আইনি লড়াই চালিয়ে যাবেন। বিজ্ঞ আদালত সেই ব্যাপারে উপযুক্ত ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দিবে, সেই জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু আমাদের দেশে প্রচলিত আইনে বিচার ব্যবস্থায় কিছু দীর্ঘসূত্রিতা রয়েছে, সেটাও মেনে নিতে হবে। তো এই ছিল কথা। আর অনেকেই প্রথম অবস্থায় মামলা মোকদ্দমায় পড়লে হতাশাগ্রস্ত হয়ে পড়েন এবং কেউ আবার হার্ট অ্যাটাক করতেও শুনি পরিবারের সদস্যরা। আসলে সমস্যা যখন আসে সেটাকে সমাধান করার মতো সেরকম মানসিক শক্তি এবং মনোবল নিয়ে আগাতে হবে। যদি কোনো রকম জুলুমের শিকার হন এবং সত্যিকার অর্থেই যদি আপনারা ন্যায় বিচার হতে বঞ্চিত হবেন বলে মনে করেন,
এবং যদি মনে করেন যে না আপনারা পরিস্থিতির শিকার হয়ে হত্যা মামলায় পড়েছেন বা আসামি হয়েছেন, তাহলে আইনে কিন্তু এই ধরনের আপনাদের জন্য সুযোগ বা অপরচুনিটি রয়েছে যে আপনারা এই মামলা থেকে বা সংশ্লিষ্ট মামলা থেকে অব্যাহতি পাওয়ার মতো গ্রাউন্ড থাকবে নিশ্চয়ই। তো সময়ের ব্যাপার, সেটা সাময়িক কিছু কষ্ট হতে পারে, সেটাকে আপনারা একটু মনে করতে হবে যে এটারও উত্তম বদলা পরকালে আপনি পাবেন। সেইভাবেই ধৈর্য এবং সহনশীলতার মনোভাব নিয়ে যদি এগিয়ে যান, আইনি প্রক্রিয়ায় যদি আগান, তাহলে অবশ্যই আশা করা যায় আপনারা সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। এগুলো বেসিক কথাবার্তা, লিগ্যাল পয়েন্টে কথাবার্তাগুলো পরবর্তীতে আর অন্য যে কোনো পর্বে আপনাদের সামনে নিয়ে আসব। আর একটা জিনিস বলতে চাই যে প্রত্যেকের জন্যই, বাদীপক্ষ এবং আসামিপক্ষ হত্যা মামলার ক্ষেত্রে প্রত্যেকেরই উচিত একজন বিজ্ঞ আইনজীবী অ্যাপয়েন্ট করা, অর্থাৎ এঙ্গেজ করা তাদের পক্ষে, যিনি বা যারা সত্যিকার অর্থে এই বিষয়গুলোতে তাদের খুব বেশি দখল রয়েছে এবং এই সমস্ত ম্যাটারগুলো বিজ্ঞ আদালতে উপস্থাপনে এবং এগুলা হিয়ারিংয়ে যথেষ্ট পারদর্শিতা রয়েছে। নিঃসন্দেহে সকল বিজ্ঞ আইনজীবী পারদর্শী এবং প্রত্যেকেই লার্নেড, কিন্তু প্রত্যেকেই সকল বিষয়ে দক্ষ সমানভাবে নাও থাকতে পারে। অনেকের এক্সপার্টাইজনেস একটা বিষয়ে বেশি থাকে আর একটা বিষয়ে কম থাকে। সবাই সকল বিষয়কে প্রাধান্য দিয়ে, ফোকাস দিয়ে প্র্যাকটিস নাও করতে পারে। তো আপনাদের যারা বাদীপক্ষ বা আসামিপক্ষ থাকবেন, আপনারা সেটা দেখে নেবেন যে হত্যা মামলা সংশ্লিষ্ট বিষয়ে কোন বিজ্ঞ আইনজীবী আপনার জেলায়, বারে অথবা আপনার যেই অঞ্চলে আছেন সেই অঞ্চলে কোন বিজ্ঞ আইনজীবী এই বিষয়গুলো অত্যন্ত দক্ষতা, পারদর্শিতা, সততা এবং নিষ্ঠার সাথে ক্লায়েন্টদেরকে ডিল করে রিলিফ দিতে পারে, সেগুলো একটু দেখে শুনে আপনারা যদি উভয় পক্ষই যদি অ্যাপয়েন্ট করেন, তাহলে ন্যায় বিচার নিশ্চিত হবে। আমি বলছি না যে কেউ খালাস পেয়ে যাবেন, কেউ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হবেন, বিষয়টা এরকম নয়। ন্যায় বিচার নিশ্চিতের জন্য একজন ভালো বিজ্ঞ আইনজীবীর প্রয়োজন। সেই বিজ্ঞ আইনজীবীকে এনগেজ করলে আশা করা যায় উভয় পক্ষেই ন্যায় বিচার পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমি ডিটেইল আইনগত বিষয় এবং ল ইন্টারপ্রিটেশন, অর্থাৎ কোন কোন আইনগত পয়েন্টগুলো এবং কোন কোন বিষয়গুলো নিয়ে আপনার সামনে এগুলো আসলে আপনার বিজ্ঞ আইনজীবী যদি সামনে আগায়, তাহলে আপনারা উভয় পক্ষেই বেনিফিটেড হবেন। সেই বিষয়গুলো ধাপে ধাপে চলে আসবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। চলুন আমরা দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি, ভালো কাজে উদ্বুদ্ধ করি আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে প্রত্যেকে যার যার জায়গা থেকে জোরালো ভূমিকা পালন করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী যে কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।